যেহেতু একটা সরকার আসছে, আমি তো আগেই বলেছি, আমরা কথা বলার চেয়ে আমরা তাদের দেখতে চাই, আমরা তাদের শুনতে চাই, আমরা কি মানে তারা কি করতে চায় সেটা আমরা দেখতে চাই। আমরা নিশ্চয়ই মনে করি তারা একটা মানে রাজনৈতিক দল, বড় রাজনৈতিক দল, তারা নিশ্চয়ই মানে গণতন্ত্রে বিশ্বাস করবেন এবং গণতান্ত্রিক পদ্ধতি ফলো করে, কনস্টিটিউশন ফলো করে তারা ভবিষ্যৎ কর্মকাণ্ড চালিয়ে যাবেন, এটাই আমরা বিশ্বাস করি। আমরা মনে করি তারা যে নেতা নির্বাচন করেছেন, তাদের নির্বাচন যেটা করেছেন, তাদের পক্ষে তারা ভালো কাজ করবেন, এটাই আমি মনে করি। দেখুন, তারা কিন্তু তাদের উপর দুটি শপথ নেওয়ার চাপ ছিল। গণভোট সংক্রান্ত একটু জানেন যে সংবিধান সংস্কার পরিষদ নিয়ে শপথটি কিন্তু বিএনপি নেয়নি। তাদের এই যে সিদ্ধান্তকে আপনারা কেমন করে মূল্যায়ন করছেন? আমি মনে করি এই সিদ্ধান্ত বিএনপি যথার্থই নিয়েছে। আমরা যেই দল, তার উপরে সোয়ার হয়েছিল এই তত্ত্বাবধায়ক সরকারের উপরে, এরা আমরা দেখেছি আমাদের স্বাধীনতা বিরোধীর একটা শক্তি এই তত্ত্বাবধায়ক সরকারের উপরে সোয়ার হয়েছিল। তারা অনেক কিছুই বলেছে, অনেক কথা বলেছে, কিন্তু এদেশের মানুষ মানে ভোটাধিকার যখনই প্রয়োগ করতে চেয়ে ক্ষমতায় পেয়েছে, তখনই দেখেন সেই দলকে তারা প্রত্যাখ্যান করেছে। এটা থেকে বোঝা যায় যে এটার থেকে জনগণের রায়টা বেরিয়ে আসছে, যে মানে এই যে ওই যে আরেকটা যে ইসের কথা বললেন বা পরিবর্তনের কথা, এটি রায় তো জনগণই দিয়ে দিয়েছে। জনগণের মাধ্যমেই তো নতুন সরকার হয়েছে। এই সরকার এখন যে ডিসিশন নিয়েছে, আমি মনে করি এখানে জনগণের মানে ইচ্ছার প্রতিফলন ঘটেছে। আমাদেরকে কি রকম অত্যাচার করেছিল আপনি নিশ্চয়ই দেখেছেন। আমাদের ন্যূনতম একদম নিম্নের কর্মী, ইউনিটের কর্মী, তার নামে পর্যন্ত মামলা, তার নামে তার বাড়ি ঘর পর্যন্ত ধ্বংস করে দিয়েছিল, তার ব্যবসা বাণিজ্য পর্যন্ত লুট করে নিয়েছিল। আপনার আজকে যারা বিদেশে চলে গিয়েছেন আত্মরক্ষার জন্য, আর আমাদের যে নেতা কর্মীরা যে দেশে রয়েছে, তাদের যে করুণ অবস্থা, তাদের যে কি দুর্দশা, এটা ভাষায় প্রকাশ করা যায় না। এটা এটা এইরকম দুর্দশা আমরা মুক্তিযুদ্ধের সময় আমরা দেখি নাই। মুক্তিযুদ্ধের সময় কিন্তু এইরকম ভাবে এই মানে আমাদের যারা মুক্তিযুদ্ধের সমর্থক দলকে এইরকম ভাবে নিপীড়ন হতে দেখি নাই। আজ এই ঘটনা কিন্তু আমরা দেখেছি। কাজেই আমাদের নেতা কর্মীদের, আমাদের যিনি প্রশ্ন করছেন তাকে আমরা বলছি, আমরা আশা করব আমাদের জুডিশিয়ারি সিস্টেম, তাদের মানে যে হস্তক্ষেপ তারা করেছিল এই সরকার, তো মানে ইউনূস সরকার, সেইখান থেকে তারা জুডিশিয়ারি সিস্টেমটাকে তারা নিরপেক্ষ করে দিবেন এবং আওয়ামী লীগকে, আর ওই যে ব্যান্ড বন্ডা কি বলছেন, এই সমস্ত কথা করেছেন, সেইগুলো তারা উইথড্র করবেন। আওয়ামী লীগ অবশ্যই গণতান্ত্রিক পর্যায়ে আমরা দেশে মানে আমাদের নেতা কর্মীরা আবারও অফিস, আপনারা দেখেছেন বিভিন্ন অফিস খুলছে তারা, আবারও আওয়ামী লীগ মনে করে, আবারও আওয়ামী লীগ জনগণের সঙ্গে মিশে কাজ করে। আপনি নিশ্চয়ই আমার কথা শুনতে পাচ্ছেন জনাব জি, আসাদ? আমি শুনছি। জি, আপনাকে আমি স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। কেমন দেখছেন এই সরকারকে? দেখুন, সরকার তো গঠিত হলো মাত্র, জি, কয়েক মাস যাবে, তারপরে আমরা দেখবো। তারা একটা রাজনৈতিক দল, আপনি এখনই বলছেন, তারা মানে তিনবার তারা ক্ষমতায় ছিলেন। সেই আমলও আমরা দেখেছি। আমরা আওয়ামী লীগ একটা গণতন্ত্রে বিশ্বাস করি। আমরা সবসময় জনগণের শক্তিতে চলি। আমরা কখনো নির্বাচন বয়কট করি নাই। এবার আমরা দেখলাম আমাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি। আমরা কিন্তু কোনোদিন কাউকে নির্বাচন থেকে বাইরে রাখি নাই। আমরা সবাইকে নির্বাচন করতে দিয়ে আহ্বান করেছিলাম। তারা নির্বাচন করে নাই, সেটা তাদের দলীয় সিদ্ধান্ত ছিল। কিন্তু আওয়ামী লীগ নির্বাচনে বিশ্বাস করে। আওয়ামী লীগ সবসময় সব দলকে নিয়েই নির্বাচন করতে চায় এবং আমরা সেই প্র্যাকটিসটা আমাদের এখনো অব্যাহত আছে। আমরা মনে করি জনগণকে নিয়েই আবারও আমরা বাংলাদেশে ফিরে আসবো। ধন্যবাদ আপনাকে। এই যে নির্বাচনটি অনুষ্ঠিত হয়ে গেল, এই নির্বাচন নিয়ে অনেক রকম সমালোচনা আছে। এটি একটা, অনেকে বলেন পাতানো নির্বাচন, কারচুপির নির্বাচন, এটি মিলেমিশে নির্বাচন, অনেক রকম অভিযোগ রয়েছে। তারপরেও এই নির্বাচনের বাইরে গণতান্ত্রিক ধারায় ফেরার আর বিকল্প কোনো ব্যবস্থা ছিল বলে কি মনে করেন?
যে আপনি যথার্থই বলেছেন, এই নির্বাচন নিয়ে অনেকেই অনেক কথা বলছে। ইভেন আমাদের পুলিশ কমিশনার, ঢাকার পুলিশ কমিশনার, সে নির্বাচন কেন্দ্রে যে বলে আমার ভোট তো আরেকজনে দিয়ে দিয়েছে। অনেকটা সেই রকমই আমরা যতটুকু শুনেছি, আমরা তো আর দেশে ছিলাম না, আমরা যতটুকু শুনেছি আমাদের ভোটাররা আমাদেরকে যা জানিয়েছে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে আমরা যা দেখেছি, সন্ধ্যার থেকেই নাকি ভোট দেওয়া শুরু হয়ে গিয়েছিল। এগুলো আমরা যেভাবেই হোক, আমরা এখানে আর কোনো কথা বলতে চাচ্ছি না। এটা সমস্ত বাংলাদেশের মানুষ দেখেছে। আমরা তারপরে মনে করি একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশ এগিয়ে যাচ্ছে। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। আমরা মনে করি এই প্রক্রিয়ায় অব্যাহত থাকলে আমরা সেই প্রক্রিয়াকে সবসময় অব্যাহত রাখার কথা বলবো, গণতন্ত্রের কথা বলবো, নির্বাচনের কথা বলবো, সুষ্ঠু নির্বাচনের কথা বলবো। জনগণ যাকে ভোট দেবে সেই হবে। এই নির্বাচনটা যথার্থই আপনি বলেছেন, অনেক জায়গায় প্রশ্নবিদ্ধ হয়েছে। তারপরে আমরা মনে করি যে যে সরকার এসছে, এই সরকার আহ আমরা দেখব, আমরা কয়েক মাস দেখব। আমাদেরও আহ, তা তাদের আমরা দেখে আমরা সিদ্ধান্ত নিব আমরা পরবর্তীতে আমরা কি করব। জি। তবে এখন যে সরকার গঠিত হলো, আপনারাও একটা বড় রাজনৈতিক দল, আপনারা কি তাদেরকে কোনোভাবে অভিনন্দন জানাবেন কিনা? আপনারা যে দেখছেন, সে তার মধ্য থেকে একটা কি বার্তা আপনারা দিতে চান, অভিনন্দন জানাবেন কিনা? দেখুন, আমরা তো সবসময় বলি আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। আপনিই বলেছেন গণতন্ত্র, এইটা কিরকম নির্বাচন হয়েছে, এটা প্রশ্নবিদ্ধ নির্বাচন, আপনিই বলেছেন। আমিও সেখানেই বলবো। তারপরও তারপরও যেহেতু একটা সরকার আসছে, আমি তো আগেই বলেছি, আমরা কথা বলার চেয়ে আমরা তাদের দেখতে চাই, আমরা তাদের শুনতে চাই, আমরা কি মানে তারা কি করতে চায় সেটা আমরা দেখতে চাই। আমরা নিশ্চয়ই মনে করি তারা একটা মানে রাজনৈতিক দল, বড় রাজনৈতিক দল, তারা নিশ্চয়ই মানে গণতন্ত্রে বিশ্বাস করবেন এবং গণতান্ত্রিক পদ্ধতি ফলো করে, কনস্টিটিউশন ফলো করে তারা ভবিষ্যৎ কর্মকাণ্ড চালিয়ে যাবেন, এটাই আমরা বিশ্বাস করি। আমরা মনে করি তারা যে নেতা নির্বাচন করেছেন, তাদের নির্বাচন যেটা করেছেন, তাদের পক্ষে তারা ভালো কাজ করবেন, এটাই আমি মনে করি। জি। দেখুন, তারা কিন্তু তাদের উপর দুটি শপথ নেওয়ার চাপ ছিল। গণভোট সংক্রান্ত একটি জানেন যে সংবিধান সংস্কার পরিষদ নিয়ে শপথটি কিন্তু বিএনপি নেয়নি। তাদের এই এই যে সিদ্ধান্তকে আপনারা কেমন করে মূল্যায়ন করছেন? আমি মনে করি এই সিদ্ধান্ত বিএনপি যথার্থই নিয়েছে। আমরা যেই দল, তার উপরে সোয়ার হয়েছিল এই তত্ত্বাবধায়ক সরকারের উপরে, এরা আমরা দেখেছি আমাদের স্বাধীনতা বিরোধীর একটা শক্তি এই তত্ত্বাবধায়ক সরকারের উপরে সোয়ার হয়েছিল। তারা অনেক কিছুই বলেছে, অনেক কথা বলেছে, কিন্তু এদেশের মানুষ মানে ভোটাধিকার যখনই প্রয়োগ করতে চেয়ে ক্ষমতায় পেয়েছে, তখনই দেখেন সেই দলকে তারা প্রত্যাখ্যান করেছে। এটা থেকে বোঝা যায় যে এটার থেকে জনগণের রায়টা বেরিয়ে আসছে, যে মানে এই যে ওই যে আরেকটা যে ইসের কথা বললেন বা পরিবর্তনের কথা, এটি রায় তো জনগণই দিয়ে দিয়েছে। জনগণের মাধ্যমেই তো নতুন সরকার হয়েছে। এই সরকার এখন যে ডিসিশন নিয়েছে, আমি মনে করি এখানে জনগণের মানে ইচ্ছার প্রতিফলন ঘটেছে। ধন্যবাদ। জি। এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের বিভিন্ন জায়গায় তাদের অফিসগুলি খোলা হচ্ছে, বিভিন্ন জায়গায় বাধার মধ্যেও পড়ছে তারা। আজকেও আইনজীবীদের একটি অংশকে ব্যাপক হামলা করা হয়েছে, মব করা হয়েছে। ফলে এইগুলোকে আপনারা কি সিমটম হিসেবে বুঝছেন, দেখছেন? আমরা তো আগেই বলেছি, আমরা মানে তাদের মানে আমরা একটা গণতান্ত্রিক দল। আমরা জনগণের শক্তিকেই আমরা মনে করি আসল শক্তি। জনগণ যেখানে আমাদের অফিসগুলো খোলার জন্য যাচ্ছে, আমি মনে করি এখন যারা সরকারে এলেন, তারা নিশ্চয়ই এই যে অবৈধ ডিসিশন দিয়ে গেছিল, অগণতান্ত্রিক ডিসিশন দিয়ে গিয়েছিল এই তত্ত্বাবধায়ক এই সরকার, ইউনূসের মানে মানে প্রধান উপদেষ্টা ইউনূস যে সরকারের প্রধান ছিলেন, সেই সরকার যেই মানে এগুলো করে গেছেন, আমি মনে করি এগুলি সবই ছিল অবৈধ। আওয়ামী লীগকে কার্যক্রম নিষিদ্ধ, এইটা আবার দেশের আমরা ওই যে আমাদের ডিজিএফআই একটা প্রতিবেদন বের করেছিল, সেইটা আমার কাছে একটা কপি আসছিল। সেখানে আমরা দেখেছিলাম তারা 300 আসনের উপরে
আপনার সমীক্ষা চালিয়েছিল। 300 আসনে আওয়ামী লীগ কিরকম মাননীয় মানে আমাদের আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী, আহ, তাকে কত লোকে ভালোবাসে, বিএনপি কে কত, জামাতকে কত, তারা একটা ডিটেল সার্ভে করেছিল 300 সিটের উপরে। আর সেখানে দেখা গিয়েছিল যে শতকরা 51% মানুষ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে মানে তারা মানে আবারও ক্ষমতায় দেখতে চায়, আবারও তাকে মানে চায় যে জনগণ তার উপরে আস্থা রাখছে। সেইখানে তাদেরকে আজকে করতে দেয়নি, ইলেকশন করতে দেয় নাই সেই উপদেশটা, আপনারা সেগুলি দেখেছেন। আমার কথা হলো যে আমরা গণতন্ত্রে বিশ্বাসী, আজকে আমাদেরই দূরে সরিয়ে রেখেছে। এই সমস্ত ঘটনাগুলো কারা ঘটিয়েছিল? যারা নাকি স্বাধীনতার বিরোধী, যারা নাকি পাকিস্তানের সঙ্গে এক হয়ে আমাদের মুক্তিযুদ্ধে আমাদের বিরুদ্ধে লেগে মানে যুদ্ধ করেছিল, যেখানে আমাদের 30 লক্ষ লোক মানে শাহাদাত বরণ করেছিল। আমাদের প্রতিবেশী ভাতৃপ্রতিম দেশ ভারত, তাদেরও 15,000-এর মতন লোক এই রক্তে রঞ্জিত করেছিল এই বাংলার মাটি। সেখানে আমরা কি দেখলাম? পাকিস্তান আবার এসে বসছে, আবার জামাতে ইসলামের লোকরা কলকাঠি নাড়ছে। সেইখান থেকে যে পরিত্রাণ পাওয়া গেছে, সেইটার জন্য আমরা মনে করি বাংলাদেশের মানুষ আজকে স্বাচ্ছন্দ্য বোধ করছে। জি, আপনার কাছে অনেক দর্শক অনেক রকম প্রশ্ন করছেন। আমি দুই একটা প্রশ্ন আপনার কাছে দিচ্ছি। সেটি হচ্ছে গিয়ে মানে আওয়ামী লীগ কবে থেকে ব্যাক করবে? দেখুন, আপনি এখনো আমার সঙ্গে যে যুক্ত হলেন, ভিডিও কল যুক্ত হতে পারলেন না। এই যে মানে আমি জানি আপনার যে কজনের উপর অনেক বেশি নিরাপত্তার ঝুঁকি বেশি, নিরাপত্তাহীনতার ঝুঁকি বেশি, আপনি তাদের একজন। আপনার কাছে জানতে চাই যে আপনারা কবে নাগাদ প্রকাশিত হতে পারবেন বলে মনে করছেন? মানে আপনি বলেছেন যে বিএনপি কি করছে সেটি আপনারা অবজার্ভ করছেন, সেটার পরে সিদ্ধান্ত নেবেন, কিন্তু আপনাদের যারা কর্মী, যারা সমর্থক, তারা তো এটি জানতে চায়, তারা একটা রোড ম্যাপ চায় যে আওয়ামী লীগ তো কোনো না কোনোদিন ফিরবেই, কারণ মানুষ তো ওখানে আছে, মানে আওয়ামী লীগের সমর্থক, কোটি কোটি সমর্থক ওখানে আছে। সো তাদের জন্য বলুন যে আপনারা কোন প্রক্রিয়ায় কিভাবে ফিরবেন, তাদেরকে যদি আশ্বস্ত করতেন, প্রক্রিয়াটি কি, রোড ম্যাপটি কি? যে দেখুন, আমরা কিন্তু সবসময় বলে আসছি, আমরা বন্ধু দেশ যারা ভারত বটেই এবং অন্যান্য দেশের আমরা ধর্ণা দিয়েছি, আমরা বলেছি যে আমরা আওয়ামী লীগ কখনোই অগণতান্ত্রিক প্রসেসে বিশ্বাস করে না। আওয়ামী লীগ কখনোই মানে বন্দুকের নলে বিশ্বাস করে না। আওয়ামী লীগ জনগণের শক্তিতে বিশ্বাস করে। আমরা আমাদেরকে কি যে রকম অত্যাচার করেছিল আপনি নিশ্চয়ই দেখেছেন। আমাদের ন্যূনতম একদম নিম্নের কর্মী, ইউনিটের কর্মী, তার নামে পর্যন্ত মামলা, তার নামে তার বাড়ি ঘর পর্যন্ত ধ্বংস করে দিয়েছিল, তার ব্যবসা বাণিজ্য পর্যন্ত লুট করে নিয়েছিল। আপনার আজকে যারা বিদেশে চলে গিয়েছেন আত্মরক্ষার জন্য, আর আমাদের যে নেতা কর্মীরা যে দেশে রয়েছে, তাদের যে করুণ অবস্থা, তাদের যে কি দুর্দশা, এটা ভাষায় প্রকাশ করা যায় না। এটা এটা এইরকম দুর্দশা আমরা মুক্তিযুদ্ধের সময় আমরা দেখি নাই। মুক্তিযুদ্ধের সময় কিন্তু এইরকম ভাবে এই মানে আমাদেরকে, আমাদের যারা মুক্তিযুদ্ধের সমর্থক দলকে এইরকম ভাবে নিপীড়ন হতে দেখি নাই। আজ এই ঘটনা কিন্তু আমরা দেখেছি। কাজেই আমাদের নেতা কর্মীদের, আমাদের যিনি প্রশ্ন করছেন তাকে আমরা বলছি, আমরা আশা করব আমাদের জুডিশিয়ারি সিস্টেম তাদের মানে যে হস্তক্ষেপ তারা করেছিল এই সরকার, তো মানে ইউনূস সরকার, সেইখান থেকে তারা জুডিশিয়ারি সিস্টেমটাকে তারা নিরপেক্ষ করে দিবেন এবং আওয়ামী লীগকে, আর ওই যে ব্যান্ড বন্ডা কি বলছেন এই সমস্ত কথা করেছেন, সেইগুলো তারা উইথড্র করবেন। আওয়ামী লীগ অবশ্যই গণতান্ত্রিক পর্যায়ে আমরা দেশে মানে আমাদের নেতা কর্মীরা আবারও অফিস, আপনারা দেখেছেন বিভিন্ন অফিস খুলছে তারা, আবারও আওয়ামী লীগ মনে করে, আবারও আওয়ামী লীগ জনগণের সঙ্গে মিশে কাজ করবে। আমি তাকে বোঝা প্রশ্নের উত্তরটা দিতে পারিছি। থ্যাংক ইউ। জি জি, এমনিতে ধরেন আপনার কি মনে হয় বিএনপি বুঝতে পেরেছে যে জামায়াত তাদের কত বড় শত্রু, তাদেরকে নিশ্চিন্ত, যেমন ধরেন আপনাদের দলের ভেতরে প্রবেশ করে, অনুপ্রবেশ করে কত রকমের অপকর্ম ঘটিয়েছে, তারা নিজেরাই সেটি আবার স্বীকারও করছে। বিএনপির ভেতরেও এরকম একটি চক্র রয়েছে। আর অনেকেই মনে করেন বিএনপি আর জামাতের মধ্যে
খুব বেশি পার্থক্য নাই। আপনারাও কি সেই জায়গাটি দেখতে পান, নাকি বিএনপি আগের অবস্থান থেকে জামাতের সঙ্গে যেই সখ্যতা গাঁটবাঁধ তাদের ছিল সেটির থেকে তারা সত্যি সত্যি এখন নিজেদেরকে দূরে সরিয়ে রাখতে পারবে? না, একটা তো কথা আছে, বিএনপি জামাতের সঙ্গে একটা সখ্যতা ছিল, একটা ইউনিটি ছিল। না, 91-এ আমরা 2001-এ দেখেছি, সেই সরকার দেখেছি। আর বিভিন্ন ভাবে আমরা দেখছি বিএনপি এবং জামাত একসঙ্গেই চলতে। তা আমি আমি মনে করি যে বিএনপি নিশ্চয়ই অনুধাবন করেছে এরা স্বাধীনতা বিরোধী শক্তি। দেশের জনগণ এই শক্তিকে পছন্দ করে না, নিশ্চয়ই বিএনপি অনুধাবন করেছে, সেই জন্য তারা সেই ব্যবস্থাটাই করবে, আমরা এটি বিশ্বাস করি। তো আপনাদের অসংখ্য কর্মী জেলখানায়, আপনাদের অনেক জি। সিনিয়র নেতা জেলখানায়, তো বিএনপির প্রতি আপনারা কি কোনো আহ্বান জানাবেন যে তাদেরকে মুক্তি দেয়া? আমি তো এইটাই মনে করি, বিএনপি একটা বড় দল, তারা 3বার ক্ষমতায় ছিলেন, তারা রাজনীতিতে বিশ্বাস করেন, দেশের জনগণের মানে কথা তারা নিশ্চয়ই চিন্তা করবেন। এই যে একটা অগণতান্ত্রিক মানে অনির্বাচিত এক মানে ইসেদের সরকারে যে ঘটনাগুলি ঘটিয়েছে, এইগুলি নিশ্চয়ই তারা এগুলি প্রতিকার করবেন। নিশ্চয়ই তারা জুডিশিয়ারি সিস্টেমটাকে আবারও সেই জায়গায় নিয়ে আসবেন, যাতে আমাদের নেতাকর্মীরা, তারা যারা আবদ্ধ হয়েছেন, তারা বেইল পাবেন। যারা বিনা বিচারে বিনা ইসে আজকে অন্তরীণ হয়েছেন, তারাও সেই জায়গার থেকে মুক্ত হবেন, এটাই আমরা আশা করি। আর এই যে জুলুম চলছে, এই জুলুম থেকে নিশ্চয়ই তারা তাদের মানে তাদেরকে উদ্ধার করবেন, এটাই আমরা বিশ্বাস করি। আমি মনে করি বিএনপি তাদের মানে যে জামাতের যে কর্মকাণ্ড নিশ্চয়ই তারা দেখে ফেলছে, তারা সেখান থেকে শিক্ষা নিয়ে তারা তাদের মানে গতিপথ ঠিক করবেন। জি, কিন্তু তারেক রহমান তিনি দায়িত্ব নেওয়ার আগেই তিনি কিন্তু বলেছেন যে সবকিছু মামলা, আইসিটি সবকিছু আইনি প্রক্রিয়ায় চলবে। সুতরাং আপনারা কি এখন, ধরেন আপনারা কোনোভাবে আইনি মোকাবেলা করেননি, এখন কি করবেন? দেখুন, আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সবসময় বলছেন তিনি দেশে ফিরে যেতে চান, এইগুলি মোকাবেলা করতে চান। উনি কিন্তু কখনো মানে এইগুলি বাদ দিয়ে কোনো কথা বলেন নাই। আপনি যতবারই দেখেছেন আমাদের আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আওয়ামী লীগের সভাপতি, তিনি সবসময় দেশে থেকে আন্দোলন করেছেন। আপনি দেখেছেন যতবারই তিনি মানে কারাভোগ করেছেন কিংবা যাই কিছু করেছেন, তিনি কিন্তু সবসময় আহ, আইনের শাসনকে সম্মান দিয়েছেন। আপনি আপনি শুধু এইটুকু দেখুন, বঙ্গবন্ধুর হত্যার বিচারটা তিনি প্রচলিত আইনের অনুযায়ী বা ধারা মতেই তিনি কিন্তু করেছেন। তিনি ইচ্ছা করলে তো পারতেন যে তাদেরকে ওই যে মানে একতরফা ভাবে গুলি করে তাদের প্রাণনাশ করতে পারতেন, সেটা তিনি করেন নাই। তিনি সবসময় আইনের প্রতি শ্রদ্ধাশীল, সেই জন্যই তিনি আইন বিভাগকে একদম পুরোপুরি স্বাধীন করে দিয়েছিলেন। সেই জন্যই আমাদের সময় বিএনপি এবং অন্যান্য দল যারা রাজনীতি করতেন, তারা এই এই মানে এটা তারা ভোগ করেছেন। তারা যেমন কোনো আম, ই করলে মানে কোনো ঘটনা ঘটলে পুলিশ অ্যারেস্ট করলো, তাকে সঙ্গে সঙ্গে আবার জামিনও পেয়ে গিয়েছেন। এবং আইন সবার জন্য সমান ছিল, সেই জন্য এই সুবিধাটা ছিল। আমিও মনে করি বিএনপি সেই কাজটি করবেন, আইনের শাসন প্রতিষ্ঠিত করবেন। এবং আর এই যে আপনি আইসিটি কোডটা বললেন, আইসিটি কোডটা বঙ্গবন্ধু করেছিলেন যুদ্ধাপরাধীদের বিচার করার জন্য। আমি তো একজন ফ্রিডম ফাইটার ছিলাম, আমি ফেস টু ফেস যুদ্ধ করেছি। আমি দেখেছি গ্রামের পর গ্রাম পুড়িয়ে দেওয়ার দৃশ্য। আমি দেখেছি মানে মাইলের পর মাইল কাফেলা দেখেছি জীবন বাঁচানোর জন্য তারা প্রতিবেশী দেশ, আমাদের ভাতৃপ্রতিম দেশ ইন্ডিয়া আশ্রয় নিতে। আমি দেখেছি চুকনগরের গণহত্যায়, যেখানে 22,000 লোককে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। এগুলো তো আমরা দেখেছি। কাজেই আমাদের এখন যে ক্ষমতায় যিনি আসছেন, আহ, তারা নিশ্চয়ই জনগণের কথা মানে মনে রেখেই এই বিচার বিভাগকে স্বাধীন করবেন, বিচার বিভাগকে আর হস্তক্ষেপ করবেন না। এবং আহ, তারা এমন একটা পরিবেশ তৈরি করবেন যাতে মানুষ আবারও কথা বলতে পারেন। তো আপনারা যদি আদালতে না যান, আদালতে আপনার আইনজীবী যদি না যায়,
তাহলে বিচার বিভাগ স্বাধীন মতো আপনারা বিচার পাবেন, আইনি প্রক্রিয়া অব্যাহত থাকবে, সেটা বুঝবেন কেমন করে? দেখুন, এইখানে তো আমাদের তো এই যে আমি আগেই বলেছি, এই যে আইসিটি কোডটা একটা অবৈধ। এখানে কোনো যুদ্ধ হয়নি, এখানে কোনো মানবতা বিরোধী একটা হয়নি বা হত্যাকাণ্ড হয়নি, জি, এখানে কোনো মানে গণহত্যা আমি হয়নি। সেই প্রশ্ন করছি, ধরেন আপনিও একজন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি এই হ্যাঁ, মুহূর্তে, হ্যাঁ, সেটাই আমি তো বলছি। আপনি আমি সেটার জন্য কোনো রিট করবেন কিনা? এই আইসিটি আদালতটি যে অবৈধ, এইটার প্রতিকার চেয়ে, এটার বাতিল চেয়ে আপনারা কোনো আদালতে আপনি হাজির, মানে মামলা করবেন কিনা? আপনি আইনজীবী প্রতিনিধি পাঠাবেন কিনা? না, আমাদের তো এই আইনে এমনই, এখানে কোনো প্রতিনিধির সুযোগ নাই। এখানে নিজে হাজির না হয়ে আপনার মানে কোনো করা যাবে না। মানে ওই যে ওই প্রটেস্ট করা যাবে না, কিংবা উচ্চ আদালত আরো অন্য আদালতে এটার জন্য সুযোগ করা যাবে না। আমরা আর এই আদালতটা এমনই, এখানে যাদের অ্যারেস্ট করে তাদের জামিন দেওয়া হয় না। কাজে এই সমস্ত জটিলতার জন্য এই আদালতটি মানে মানে কতখানি যুক্তিসঙ্গত সেটা মানে এই সরকার এসে দেখবে, বুঝবে, তারপর তারা সিদ্ধান্ত নেবে। এখন এখন ধরেন আপনি, মানে আওয়ামী লীগ বিএনপি চিরপ্রতিদ্বন্দ্বী দল, তাই না? তো হুম। আপনারা আসতে পারেন, রাজনীতিতে ব্যাক করতে পারেন, সেই সুযোগ কেনই বা বিএনপি তৈরি করবে? আমরা তো সেটা বলি নাই। রাজনীতি দল সবসময় এই দল সেই মানে তার অপোনেন্ট দলকে নানান কৌশলে তারা আহ করে। আর সেটা সেটা আপনি যথার্থই বলেছেন। কিন্তু তারপরেও আমি বলবো, তারপরে আমি এইটুকুই বলবো, তো তারা যেহেতু একটা রাজনৈতিক দল, রাজনীতি কিভাবে চলে তারা খুব ভালো করে জানে। দেশের আইন মানে তারা এই যে এই পরিবেশটা যদি নষ্ট করে দেয়, তাহলে দেশে কোনোদিন মানে আর আইনের শাসন থাকবে না। সেটাই আমি বলতে চাচ্ছি। আইসিটি আদালতটা মানে তারা কি নেবে তাদের একটা ডিসিশনের উপরে নির্ভর করে। তারা যদি ডিসিশন মানে এইরকম দেয় যে আমাদেরকে সুযোগ করে দেয় আমাদের এসে প্রটেস্ট করার মানে মানে ব্যবস্থা, মানে তারা যদি করে দেয়, নিশ্চয়ই আমরা আসবো, ফিরে আসবো, আমরা প্রটেস্ট করব, আমরা আইনের সাহায্য নেব। জি। এমনিতে আরেকটি জিনিস আমরা শুনতে পাচ্ছি যে আপনারা, বিশেষ করে শেখ হাসিনা, এখানে দর্শকরাও প্রশ্ন করেছেন, তিনি কি ভারত ছেড়ে লন্ডনে যাওয়ার কথা ভাবছেন? এরকম কোনো সিদ্ধান্ত তার নেই। তিনি মনে করেছিলেন তিনি সেখানেই থাকবেন, কিন্তু তাকে বিভিন্ন মানে চলে আসতে হয়েছে, সেটা আপনারা জানেন। তিনি কিন্তু দেশ ত্যাগ করতে চাননি। আহ, আমরা আমরা জনরীতি শেখ হাসিনাকে আমরা যতটুকু জানি এবং তার থেকে যতটুকু শুনেছি, সে শেষ পর্যন্ত থাকতে চেয়েছিলেন, কিন্তু তার জীবন রক্ষার জন্য নানানভাবে নানান প্রেসারে তিনি চলে আসছিলেন। এবং তিনি আমাদের বন্ধু দেশ ভারত অবস্থান করছেন। এবং তারা মানে আমি মনে করি তিনি এখানে থেকে যদি লন্ডন যান, তিনি যাবেন কিনা আমি জানি না। আমার সেই বিষয়টা আমার জানা নেই। আমি মনে করি তিনি এখানে থেকেই মানে ইসের রাজনৈতিক যে কর্মকাণ্ড এখান থেকে তিনি পরিচালনা করবেন। জি। আর আপনি জানেন যে বর্তমানে যেই স্বরাষ্ট্রমন্ত্রী দায়িত্ব পেলেন সালাউদ্দিন আহমেদ, তিনি গুম হয়েছিলেন, এবং সেই অভিযোগটি আপনার বিরুদ্ধে, যেমন ভারতের বিরুদ্ধে, তিনি দীর্ঘদিন ভারতেও ছিলেন। আপনার কাছে কি মনে হয় তিনি এখন এই বিষয়টি খোলাসা করবেন, দায়িত্ব নেবেন, কি ঘটেছিল তদন্ত করে মানুষকে জানাবেন? এইটা ওনার ব্যাপার, উনি জানেন। কিন্তু আমরা আমার দায়িত্ব আমার আপনার উপরে পড়ে। হ্যাঁ, মানে আপনি যেহেতু সে সময় স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, সেই হ্যাঁ, দায়িত্ব আপনার উপরে পড়ে, তো আপনার তরফ থেকে এরকম আহ্বান জানানো উচিত কিনা, দরকার কিনা, যে কি ঘটেছিল তখন? আমি তো বলি উনি এখন স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন। উনি নিশ্চয়ই মানে কিভাবে কি হয়েছে উনি জানেন, এবং কোথায় কি হয়েছেন সবই জানেন। কাজে উনি কি করবেন সেটা ওনার ব্যাপার, এখানে আমার কিছু মন্তব্য নেই। থ্যাংক ইউ। জি। আরেকটি প্রশ্ন, আপনাদের কর্মীরা যারা এখন কার্যালয়গুলি খুলছে, উদ্গ্রীব হয়ে আছে, আহ তাদের জন্য কিছু বলবেন কিনা? এটা তো আমাদের আমাদের মাননীয় আমাদের জননেত্রী শেখ হাসিনা অলরেডি বলেছেন যে
তারা রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করার জন্য বলেছেন। রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করলেই তো আমাদের অফিসে এক জায়গায় বসতে হয়, এটা তো আছেই। এখন তারা নিজের তাগিদেই তাদের স্বতঃস্ফূর্ত ভাবে অফিস খুলতে যাচ্ছেন। এটা কেউকে বলে দিতে হয় না। এটা আওয়ামী লীগ একটা বড় দল। আওয়ামী লীগের নেতা কর্মীরাই ডিসিশন নিতে পারে কখন কি করবেন। আওয়ামী লীগ এই ধরনের অবস্থায় অনেকবার পড়েছে। আওয়ামী লীগ আবার তৃণমূল কর্মীদের দ্বারা আবারও এই সমস্ত ঘটনার উত্তরণ ঘটিয়েছে। কাজেই আওয়ামী লীগ নেতা কর্মীরা তাদের কিভাবে এগিয়ে যেতে হবে এটা তারা জানে। কাজে সেই অনুযায়ী তারা কাজ করছেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। জি, এমনিতে আহ, ধরেন আপনি যখন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন তখন এই যে ঘটনাগুলো ঘটলো, এর মধ্যে থেকে গোয়েন্দা প্রতিবেদন আপনারা পেয়েছিলেন কিনা, যেই ফেইলিয়ার গুলো ছিল সেগুলো সম্পর্কে এখনো, মানে ধরেন তাদের অনেকে তো এখনো রয়েছে, সেই সম্পর্কে কিছু আচ্ছা, আমি 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 আপনাকে একটু স্মরণ করে দিচ্ছি। আমি কিন্তু আগেই বলেছিলাম যে আমার সময় আমাকে খুব জি বেশিক্ষণ রাখবেন না। জি আমি আপনাকে বলবো যে আমাদের ফেলিওর কি ছিল না ছিল সেগুলি আমরা মূল্যায়ন করছি। আমাদের আমাদের সঙ্গে আমরা একটা ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন, সেটা আপনারা খুব ভালো করে জানেন। আমি এটা অনেকবার বলেছি। আর সেই ষড়যন্ত্রগুলি কারা করেছিলেন সেটাও আপনারা জানেন। এই ব্যাপারে আমি আর এখন কিছু বলতে চাই না। আমি আমি এই ব্যাপারে অনেকবার অনেক মিডিয়াকে বলেছি। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি জি আমাকে সুযোগ দিয়েছেন কিছু বলার জন্য। জি ধন্যবাদ আপনাকে। জি, আপনার কর্মীদেরকে কিছু বলে যান। আমাদের কর্মী, আমাদের জননেত্রী শেখ হাসিনার আহ্বান এইটাই, আপনাদের মনোবল শক্ত করুন। আওয়ামী লীগের কাছে এই ধরনের এই সবসময় আসছে। আমরা কিন্তু মানে একদম আহ, কুসুমাস্তীর্ণ পথে আমরা এগুনাই। আমরা যুদ্ধ করে 30 লক্ষ লোকের মানে শাহাদাত বরণের মাধ্যমে এই দেশ স্বাধীন করেছি। আমরা আন্দোলনের পর আন্দোলন করতে করতে এখানে আসছি। আমরা আমাদের সব জায়গাতেই আমরা আন্দোলন ফেস করতে করতে এখানে আসছি। কাজে আমাদের নেতাকর্মীরা জানেন কখন কি করতে হবে। নেতাকর্মীরা জানেন যে কার মানে যে কোনটা হলে তারা ভালো থাকবে। সেই জন্যই নেতাকর্মীদের আমি আহ্বান করব, আপনার আমাদের আমাদের মাননীয় জননেত্রী যে ডাক দিয়েছেন, আপনারা সবার সঙ্গে যোগাযোগ মেনটেন করুন। সবাইকে সবকিছু মানে যদি বলে যে আপনাদের যে আহ, মানে যদি কেউ কার কোনো নেতার প্রতি যদি আপনাদের কোনো বিদ্বেষ থাকে, এই সমস্ত ভুলে যে আবার সব এক হয়ে আমরা এই থেকে, এই অন্ধকার জগৎ থেকে আমরা আবার আলোর জগতে আসতেই হবে আমাদের। সেই জন্য আপনার কাজ করুন। এটাই জি আমার রিকোয়েস্ট আমাদের কর্মীদের কাছে। জি, জনাব আসাদুজ্জামান কামাল, আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। অনেক ব্যস্ততার মধ্যে আপনি আমাকে সময় দিয়েছেন। আপনি